বার্সেলোনা জিরোনার কাছে হেরে গেছে কত, 4-2 গোলের ব্যবধানে। আর এই ম্যাচে বার্সেলোনা 2-1 গোলের লিডেও ছিল, কিন্তু 2-1 গোলের লিড থেকে বার্সেলোনা এই ম্যাচটা 4-2 গোলের ব্যবধানে হেরে গেছে। তো ম্যাচ নিয়ে কথা বলার আগে প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানাই রাখি। বার্সেলোনা এই সিজনে যতগুলো বড় টিমের বিপক্ষে খেলছে, ওই ম্যাচের গোল খাওয়া, তারপর ওই ম্যাচের রেজাল্ট কি, এগুলো একটু জানাই দিয়ে রাখি আপনাদেরকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচে বার্সেলোনা গোল হজম করছে 9টা। আর জিরোনার বিপক্ষে বার্সেলোনা ম্যাচ খেলছে 2টা, 2টা ম্যাচে বার্সেলোনা গোল হজম করছে 8টা। জিরোনার বিপক্ষে বার্সেলোনা একটা ম্যাচও জিততে পারে নাই। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা একটা ম্যাচও জিততে পারে নাই। তারপর হচ্ছে বিলারিয়ালের বিপক্ষে বার্সেলোনা 2 ম্যাচে গোল হজম করছে 8টা। আর বিলারিয়ালের বিপক্ষে বার্সেলোনা ফার্স্ট যে ম্যাচটা খেলছিল আপনার লা লিগায়, ওই ম্যাচটা 4-3 গোলের ব্যবধানে জিতছে। তারপর হচ্ছে আপনার পিএসজির বিপক্ষে, পিএসজির বিপক্ষে বার্সেলোনা ম্যাচ খেলছে 2টা, গোল হজম করছে 6টা। আর ফার্স্ট লেগে জিতছিল 1 গোলের ব্যবধানে, সেকেন্ড লেগে হেরে গেছে বড় ব্যবধানে, যার কারণে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনা আউট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে গ্রানাডা, যারা হচ্ছে বর্তমানে লা লিগায় 19 নাম্বার অবস্থানে আছে, আর ওরা রিলিগেটেড হয়ে যাবে প্রায় শিওর। তো ওই 19 নাম্বারে থাকা টিম গ্রানাদার বিপক্ষে বার্সেলোনা 2টা ম্যাচ খেলছে, গোল হজম করছে 5টা। তারপর হচ্ছে বার্সেলোনা অ্যাথলেটিক ক্লাবের সাথে সেমিফাইনালে নাকি কোয়ার্টার ফাইনালে, মনে হয় আমার ঠিক মনে নাই, সেমিফাইনাল নাকি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনালই মনে হয়। ওইখানে কোপা দেল রেতে অ্যাথলেটিক ক্লাবের সাথে খেলছিল, ওইখানে একটা ম্যাচে গোল হজম করছে 4টা। তারপর এই যে এতগুলার কথা বললাম, এতগুলা ম্যাচ পিএসজির বিপক্ষে, তারপর গ্রানাদার বিপক্ষে, তারপর বিয়ারিয়ালের বিপক্ষে, তারপর হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তারপর জিরোনার বিপক্ষে, তারপর অ্যাথলেটিক ক্লাবের ওই কোপা ডেল রের ম্যাচের কথা, একটা ম্যাচেও বার্সেলোনা ফাইট করতে পারে নাই। প্রত্যেকটা ম্যাচে বার্সেলোনা একেবারে ইজিলি ভাবে মনে হচ্ছিল যেন প্রতিপক্ষকে জয় উপহার দিতে আসছে মাঠের মধ্যে। আর বার্সেলোনা এই যে ম্যাচগুলা খেলছিল, ওই ম্যাচগুলাতে বার্সেলোনা লিডে থাক, বার্সেলোনা আপনার ব্যাকফুটে থাক, বার্সেলোনা মেন্টালিটি কোনো কখনোই শো করতে পারে নাই এই ম্যাচগুলাতে। তো আপনি যদি দেখেন এই ম্যাচগুলাও কিন্তু কম ম্যাচ না, ওই 2-3টা ম্যাচ এরকম না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আছে 3টা ম্যাচ, জিরোনার বিপক্ষে 2টা, 5টা। তারপর হচ্ছে আপনার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে একটা, 6টা। তারপর হচ্ছে আপনার এই যে পিএসজির বিপক্ষে 2টা, কয়টা, 8টা। তারপর হচ্ছে আপনার এই যে আরেকটা হচ্ছে আপনার এই যে গ্রানাদার বিপক্ষে 2টা ম্যাচ, 10টা ম্যাচ। এই 10টা ম্যাচও যদি আপনি বাদ দেন, তাহলে অন্য ম্যাচগুলাও দেখবেন যে বার্সেলোনা তেমন একটা বেশি ভালো ফুটবল খেলে জিততে পারে নাই। বার্সেলোনা ভালো ফুটবল খেলে জিতছে হাতে গোনা এরকম 6-7টা ম্যাচ, তার মধ্যে 2টা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আসে। মানে আপনার লা লিগায় যে 2টা গেম খেলছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, 2টাই বার্সেলোনা বেস্ট ম্যাচ খেলছিল, 2টাই বার্সেলোনা সেই রকম ভাবে জিতছিল। আমার মতে এই সিজনের মানে বেস্ট পারফরমেন্স করা ম্যাচের মধ্যে ওই 2টা ম্যাচ অবশ্যই থাকবে। আরো হচ্ছে নেপোলির সাথেও আছে সেকেন্ড লেগটা, আর ফার্স্ট লেগেও বার্সেলোনা ভালো খেলছে। তো এই হাতে গোনা কয়েকটা ম্যাচ ছাড়া বার্সেলোনা কিন্তু তেমন ভালো ফুটবলও খেলতে পারে নাই, প্রতিপক্ষের উপর তেমন ডমিনেটও দেখাইতে পারে নাই। এখন এই রকম পারফরমেন্স যদি কোনো একটা মিড টেবলে থাকা টিম হইতো, বা কোনো একটা আপনার টেবিলের একেবারে নিচে থাকা টিমের হইতো, তাইলে মানা যাইতো। কিন্তু এইরকম রেকর্ড হচ্ছে বার্সেলোনার, যে টিমটা থেকে সবাই অনেক বেশি এক্সপেক্ট করতো, যে টিমটা হচ্ছে গত সিজনে আপনার স্পেনিশ সুপার কাপ, তারপর আপনার হচ্ছে লা লিগা জিতে আসছিল, সেই টিমটা থেকে এই সিজনে মানুষজন একটু বেশি এক্সপেক্ট করছিল, যেটা বার্সেলোনা একেবারে ফুলফিল তো করতে পারে নাই। তার উপর ওই যারা এক্সপেক্ট করছিল বার্সেলোনা থেকে ভালো কিছু, ওদেরকে আরো বেশি হতাশ করে দিছে। এখন এগুলা তো বললাম এই পুরা সিজনের ওভারঅল হালকা পাতলা কাহিনী। আজকের ম্যাচের কথা যদি বলি, আজকের ম্যাচে স্পষ্ট দেখা যাচ্ছিল আমাদের প্রবলেমটা মিডফিল্ডে। ফার্স্ট হাফ বলেন, সেকেন্ড হাফ বলেন, ফার্স্ট হাফ পুরাটাই কিছু নাই, সেকেন্ড হাফও পুরাটাই কিছু নাই। আমাদের মিডফিল্ড পুরাটা ডেড ডেড ছিল। ফার্স্ট হাফে আমাদেরকে একমাত্র ম্যাচের মধ্যে টিকিয়ে রাখছে হচ্ছে লামিল ইয়ামাল, একজন 16 নাকি 17 বছর বয়স, আমার মনে নাই, 16 নাকি 17 বছর বয়সী একজন প্লেয়ার বার্সেলোনাকে পুরো ফার্স্ট হাফে ক্যারি করে গেছে, একাই ক্যারি করে গেছে। আর লামিল ইয়ামাল যদি না থাকতো, ফার্স্ট হাফটা বার্সেলোনার একেবারেই বাজে যাইতো আমার মতে। ফার্স্ট হাফটা লামিল ইয়ামাল একমাত্র প্লেয়ার যে বার্সেলোনাকে টিকিয়ে রাখছে।
তো আপনি যদি দেখেন ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুই ম্যাচ মানে দুই হাফেই মানে ফুল 90 মিনিটেই বার্সেলোনা বল বিল্ড আপ করছে, বার্সেলোনা বল প্রোগ্রেস করছে, সব হচ্ছে আপনার কুন্দে, লামিল ইয়ামাল বা আপনার ক্যান্সেলোকে দিয়ে, মানে আপনার উইং ধরে সেন্টার থেকে আমরা কোনো বলই প্রোগ্রেস করতে পারি নাই, মানে কোনো বলই না। আমাদের আজকে মিডফিল্ডে খেলছিল কে? ফার্মিন লোপেজ তো পকেটে খেলছে। তো মিডফিল্ডে খেলছিল কে? গুন্দোগান, ক্রিস্টেনসন আর সার্জিও রোবার্তো। গুন্দোগান হচ্ছে আপনার রাইট সাইডের পকেটে খেলছে। তো ক্রিস্টেনসন আর হচ্ছে আপনার এই যে সার্জিও রোবার্তো দুইজনে হচ্ছে আমাদের ডাবল পেভেটের প্লেয়ার ছিল। তো দুইজনেরই ডিফেন্স করার দায়িত্ব, দুইজনেরই বল প্রোগ্রেস করার দায়িত্ব। আপনি একবার ভেবে দেখেন জিরোনা আজকে যতক্ষণ কাউন্টার করছে, যতগুলা কাউন্টার করছে বার্সেলোনাকে, এই দুইটা প্লেয়ার অর্থাৎ ক্রিস্টেনসন আর হচ্ছে আপনার সার্জিও রোবার্তো কখন ডিফেন্সে ভালো রকমের একটা হেল্প করতে পারছে। আর ওরা মানে বার্সেলোনা যখন অ্যাটাকে যাইতো কখন ওরা সেন্টার থেকে বল প্রোগ্রেস করতে পারছে, কখন ওরা সেন্টার থেকে বল বিল্ড আপ করতে পারছে। আমার মতে একটা বা দুইটা বাদে ওরা একবারও এরকম কিছু করতে পারে নাই। ওরা সেন্টার থেকে বলও প্রোগ্রেস করতে পারে নাই, সেন্টার থেকে বলও হচ্ছে আপনার বিল্ড আপ করতে পারে নাই। আর মানে অ্যাটাকিং ওয়াইজ তো নাই নাই দুইজনে, ওরা ডিফেন্সিভ ওয়াইজও ছিল না, যার কারণে মূলত আজকের ম্যাচে বার্সেলোনার এমন হার। আর এটা বলতে পারেন যে আপনি পুরা সিজনের ওভারঅল একটা স্টোরি আজকের ম্যাচটা, মানে পুরা সিজনের ওভারঅল একটা ফেস ছিল আজকের ম্যাচে। আমার মাথায় এখনো আসতেছে না ক্রিস্টেনসনকে দিয়ে আপনার ডিএম পজিশনে হবে না। আমরা এর আগে যখন ক্রিস্টেনসন সেন্টার ব্যাগে খেলতো আমরা সবাই বলছিলাম ট্রাই করতে, ট্রাই করছে কিন্তু হচ্ছে না, ক্রিস্টেনসনকে দিয়ে হচ্ছে না। ক্রিস্টেনসন চেলসিতে ডিএম পজিশনে খেলতো, ও মোটামুটি ভালো করতো, কিন্তু ও ওই ফর্মটা এখানে শো করতে পারতেছে না। তো বারবার কেন ওকে ডিএম পজিশনে খেলানো হচ্ছে? ওইখানে হচ্ছে আপনার আপনার এই যে মার্ক কাসাদো আছে, মার্ক কাসাদোকে তো ট্রাই করতে পারতো, ট্রাই করায় নাই। এখন কথা হচ্ছে ঠিক আছে বার্সেলোনাকে লা লিগায় সেকেন্ড ফিনিশ করতে হবে, কারণ যদি বার্সেলোনা আগামী সিজনে স্প্যানিশ সুপার কাপ খেলতে চাই তাহলে বার্সেলোনাকে অবশ্যই সেকেন্ড পজিশনে ফিনিশ করা লাগবে এই লা লিগা সিজনটা। কিন্তু সেকেন্ড পজিশনে যে বার্সেলোনা শেষ করবে লা লিগাটা, ওইটার প্রতিফলন তো ম্যাচের মধ্যে দেখতেছি না। বার্সেলোনার আপনার স্ট্রাইকার লেভানডস্কি কয়েকটা ম্যাচে সেরকম পারফরমেন্স করতেছে, কয়েকটা ম্যাচে ও অফ যাচ্ছে। তো আমার কথা হচ্ছে একটা প্লেয়ার সব সময় ভালো করবে না, প্রত্যেকটা ম্যাচে ওরা ভালো করবে না। তো ওদেরকে সাব কেন করে না জাবি? জাবি ওদেরকে আর্লি সাব কেন করে দেয় না? যেমন আজকে সার্জিও রোবার্তোর পারফরমেন্স একেবারে প্যাথেটিক ছিল, তারপর আপনার লেভানডস্কির পারফরমেন্স একেবারে প্যাথেটিক ছিল, কিন্তু ওদেরকে আর্লি কেন সাব করানো হয় না? এই জাবি এই পুল সিজনে সাব কেন করায় না এটা এখনো আমার মাথায় ঢুকে নাই। এই সিজন শেষ হয়ে যাচ্ছে গা, কিন্তু স্টিল এখনো আমার মাথায় ঢুকে নাই জাবি সিজনে মানে এতগুলা ম্যাচ খেললো কেন ঠিক মতো সাব গুলা করায় না, ঠিক টাইমে কেন সাব গুলা করায় না? ওই একটা ম্যাচ বাদ দিলে পিএসজির বিপক্ষে ফার্স্ট লেগে পার্ক ডি প্রিন্সেসের যে সাব গুলা করাইছে, ওই একটা ম্যাচের কথা বাদ দিলে আমার এমন আরেকটা ম্যাচ মনে পড়ে না যে ম্যাচগুলাতে আপনার জাবি সঠিক সময়ে সঠিক মুহূর্তে সঠিক প্লেয়ার দিয়ে সাব করাইছে। এখন কেন করায় না এটা একমাত্র জাবিই জানি, আমি এখনো বুঝতেছি না কেন করায় না। আর অন্যদিকে যদি বলি সার্জিও রোবার্তোকে দিয়ে আর হবে না, বার্সেলোনা কেন চাচ্ছে সার্জিও রোবার্তোর সাথে আরো কন্ট্যাক্ট এক্সটেনশন করতে আমি বুঝতেছি না। আমাদের ফ্র্যাঙ্কি ডিয়ং নাই আজকে, ফ্র্যাঙ্কি ডিয়ং এর পরিবর্তে আমরা এখানে হচ্ছে ফার্মিন লোপেজকে খেলাইছি। ফার্মিন লোপেজ বার্সেলোনার যতগুলা বেঞ্চ বলেন 11 বলেন যতগুলা মিডফিল্ডার আছে তাদের মধ্যে সবচেয়ে অ্যাটাকিং মাইন্ডের মিডফিল্ডার ফার্মিন লোপেজ। ফার্মিন লোপেজের মতোই পকেটে খেলছে, ও বিহাইন্ড দা রান মেক করছে, ঠিক আছে, কিন্তু বাদ বাকি যে দুইজন প্লেয়ার ছিল, যে তিনজন প্লেয়ার ছিল মিডফিল্ডে গুন্দোগান, ক্রিস্টেনসন, আপনার হচ্ছে আপনার সার্জিও রোবার্তো। তো গুন্দোগান অ্যাটাকিং প্লেয়ার, অ্যাটাকিং মানে অ্যাটাকিং মিডফিল্ডার বলতে পারেন, ও পকেটেই খেলছে। তো ওকে যদি আপনি ঠিক মতো সেন্টার থেকে বল পাস না করেন বা ওকে যদি আপনি গেমে ইনভলভ করার মতো বল পাস না করেন তাহলে তো ও কিছু করতে পারবে না, যেটা আজকে ও করতে পারে নাই। আমার মতে আজকে যদি সার্জিও রোবার্তো বা ক্রিস্টেনসন ঠিক মতো ওকে বল প্রোগ্রেস করতে পারতো, ওর কাছে ওকে বল পাস করতে পারতো, আমার মতে গুন্দোগান আরো বেশি গেমে ইনভলভ হইতে পারতো। আর গুন্দোগান গেমে ইনভলভ হইলে আমরা সব সময় দেখি বার্সেলোনা ভালো কিছুই করে। তো আমার মতে গুন্দোগান আজকে গেমে ইনভলভ হইতে না পারার কারণে
মূলত আজকে বার্সেলোনা এত বেশি খারাপ করছে? মানে অনেকগুলা রিজন আছে, তার মধ্যে এই গুনদোগান গেমে ইনভলভ হইতে না পারা ওয়ান অফ দা রিজন। তো অন্যদিকে আজকে ডিফেন্ডারদেরও তেমন একটা ভালো গেমও যায় নাই, মানে বলতে পারেন যে সব দিক দিয়ে ওই মানে তালে তাল মিলে গেছে সোজা কথাই। বার্সেলোনার মিডফিল্ড আজকে পুরাই ডেড, ডিফেন্ডাররাও তেমন একটা কিছু করতে পারে নাই। করবে বা কি করে, যতই ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার হোক, আপনার যখন একের পর এক অ্যাটাক আসবে, তখন একবার না একবার ডিফেন্ডাররা ভুল করবে। আর ওই ভুলটাই আপনার প্রতিপক্ষের স্ট্রাইকার, প্রতিপক্ষের উইঙ্গাররা ঠিক মতো কাজে লাগাবে, যেটা আজকে জিরোনা কাজে লাগাইছে। জিরোনার যেটা থার্ড নাকি ফোর্থ গোল ছিল বলিতে, ওইটা ফ্যান্টাস্টিক গোল, ওইটা কিছুই করার নাই। মানে ওইটা আপনার ডিফেন্ডার বলেন, তারপর আপনার টার স্টেগেন বলেন, কিছুই করার নাই। কিন্তু এর আগের গোলগুলা দেখেন আপনি, এর আগের গোলগুলাতে তো বার্সেলোনার ভুল ছিল, বার্সেলোনার ডিফেন্ডারদেরও একটু ভুল ছিল। আর তার সাথে এই পুরা সিজনে আমরা বারবার সব জায়গায় ভুল করে গেছি। এখন এই সিজনটা শেষ হতে যাচ্ছে, এখন কথা হচ্ছে লাস্ট যে ম্যাচগুলা বাকি আছে ওই ম্যাচগুলাতে ভালো মতো পয়েন্ট আদায় করে লা লিগার সেকেন্ড পজিশনে থেকে এই লা লিগার সিজনটা শেষ করতে হবে। নাইলে আগামী সিজনে স্পেনের সুপার কাপ খেলতে পারবে না বার্সেলোনা। আর স্পেনের সুপার কাপ যদি খেলতে না পারে বার্সেলোনা, তাইলে সামথিং কত মিলিয়ন একটা পয়েন্ট বার্সেলোনা পাবে না, মানে পয়েন্ট বলতেছি সরি, কত মিলিয়ন ইউরো বার্সেলোনা পাবে না। যেটা হচ্ছে বার্সেলোনা যদি এই সিজনে লা লিগায় সেকেন্ড ফিনিশ করতে পারে, তাহলে বার্সেলোনা আপনার এরপরের সিজনে স্পেনের সুপার কাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। আর এই যোগ্যতা অর্জন করলে বার্সেলোনা কত মিলিয়ন ইউরো যেন পাবে, যেটা বার্সেলোনা এই সিজনে লা লিগায় সেকেন্ড ফিনিশ না করতে পারলে পাবে না। তো এটা ওভারঅল বার্সেলোনার জন্য ক্ষতি, টাকার দিকে বলেন, রেপুটেশনের দিক থেকে বলেন, সব দিক থেকে বার্সেলোনার ক্ষতি এটা। তো আমার মতে বার্সেলোনার উচিত এখন যে ম্যাচগুলো বাকি আছে ওই ম্যাচগুলোকে মানে প্রপার কাজে লাগিয়ে এই লা লিগার সেকেন্ডে ফিনিশ করা। কারণ লা লিগার সেকেন্ড পজিশনে যদি ফিনিশ করতে না পারে বার্সেলোনা, তাহলে এটা অবশ্যই বার্সেলোনার জন্য ক্ষতি হবে। আর তার সাথে লা লিগায় জাবি কি করতেছে আমি বুঝতেছি না। কারণ আজকে আবার জাবিকে দেখলাম, মানে এরিক গার্সিয়া আসবে বলতেছে, এরিক গার্সিয়াকে টিমে নিতে চাই এরকম বলতেছে। এখন এরিক গার্সিয়া আমার মতে ও আসতে চায় না আর, ও জিরোনায় এখন ফিট, জিরোনায় ও সেটেল হয়ে গেছে গা, জিরোনায় ভালো পারফরমেন্সও করতেছে, জিরোনা ভালো পারফরমেন্সও করতেছে। আর জিরোনা আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগও খেলবে, যেটা আজকের ম্যাচে জয়ের মাধ্যমে ওরা মানে কোয়ালিফাই করে ফেলছে আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। তো এখন দেখার বিষয় হচ্ছে বার্সেলোনা এই সিজন শেষে পয়েন্ট টেবিলের কত নাম্বার অবস্থানে থেকে সিজনটা শেষ করে। আর আমি অবশ্যই আশা করব বার্সেলোনা যেন সেকেন্ড পজিশনে ফিনিশ করে এই সিজনটা, নাইলে আগামী সিজনে বার্সেলোনা স্পেনের সুপার কাপ মিস করবে। আর স্পেনের সুপার কাপ যদি বার্সেলোনা মিস করে তাহলে অবশ্যই মানে লা লিগা বা বলেন আপনার স্পেনিশ ফুটবল ফেডারেশনের জন্য একটু হইলেও এটা ক্ষতি হবে। কারণ স্পেনিশ সুপার কাপে আমরা প্রায় সব সময়, প্রায় বলতে গেলে প্রত্যেক সিজনে আমরা একটা এল ক্লাসিকো ম্যাচ দেখতে পাই, যেটা হয়তো বা বার্সেলোনা আপনার কোয়ালিফাই করতে না পারলে আগামী সিজনে আমরা দেখতে পারবো না।